আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 6-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমরা আমাদের প্রতিটা অধ্যায়ের শেষের টাইপটাকে আসলে গাণিতিক সমস্যায় বিভক্ত করে দিই। তার কারণ আমাদের এসএসসি পরীক্ষাতে যেই 30টা এমসিকিউ আসবে, এই 30টা এমসিকিউর মধ্যে ইনশাল্লাহ 5 থেকে 7টা এমসিকিউ থাকবে আমাদের গাণিতিক সমস্যাবলীর বা ম্যাথ থেকে, সরাসরি ম্যাথমেটিক্যাল টার্ম থেকে আমাদের 5 থেকে 7টা এমসিকিউ ইনশাল্লাহ আমাদের পরীক্ষার হলে কিন্তু থাকবে। তো 30 নাম্বারের মধ্যে তোমার 7 নাম্বার বা 5 নাম্বারের এমসিকিউ থাকা, এটা কিন্তু হিউজ একটা পার্সেন্টেজ। মানে তুমি এটাকে কখনোই ছোট চোখে দেখতে পারবে না, বা মানে মনে করতে হবে না 5 নাম্বার বা 7 নাম্বার এটা অনেক বড় একটা নাম্বার। হ্যাঁ, তো এই কারণে আমরা প্রত্যেকটা অধ্যায়েরই যে সকল গাণিতিক সমস্যাগুলো বিগত বছরের পরীক্ষায় এসেছে বা তোমার আগামী পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে, এরকম করে কিন্তু আমরা আসলে বেশ কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাবলী এখানে দিয়ে দিচ্ছি। এরকম করে হুবহু পরীক্ষায় না আসলেও এই নিয়মের এমসিকিউগুলোর বাইরে থেকে আসলে তোমার গাণিতিক সমস্যাবলীর এমসিকিউ দেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। দেখো এখানে আমরা 104 থেকে 114 অলমোস্ট হচ্ছে তোমার 10টা বা 11টা এমসিকিউ আমরা আলোচনা করব। আশা করছি এই কয়েকটা এমসিকিউই তোমার জন্য যথেষ্ট তোমার এসএসসি পরীক্ষায় গাণিতিক সমস্যাবলীর জাবেদা থেকে যেই এমসিকিউ আসবে সেটার জন্য। তাহলে দেখো আমাদের 104 এই প্রশ্নটা কি বলছে, বলছে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, ক্রয় পরিবহন 400 টাকা, কারবারি বাট্টা 10% হলে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হবে। কোন জাবেদায় ভাইয়া? ক্রয় জাবেদায়, তাই না? আমরা এটা সবাই জানি ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয়, ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় বাকিতে ক্রয়কৃত পণ্য, বাকিতে ক্রয়কৃত পণ্য। তার মানে আমি এখানে পণ্য কিনছি কিন্তু দুইভাবে, একটা আমি কিনছি নগদে, আরেকটা আমি কিনছি বাকিতে। তাহলে এই যে নগদে 5,000 টাকার পণ্য কিনছি, এইটা আসলে আমার চলে যাবে নগদ প্রাপ্তি জাবেদায়, সরি নগদ প্রদান জাবেদায়, নগদ প্রদান জাবেদা। আর ক্রয় জাবেদায় আসবে এই যে ধারে পণ্য ক্রয় 10,000 টাকা, এই লেনদেনটুকু আমার ক্রয় জাবেদায় আসবে। এখন যেহেতু আমার আবার কারবারি বাট্টা আছে 10%, তাহলে 10,000 টাকা এই জায়গা থেকে বাদ যাবে 10,000 টাকার 10%, বাদ যাবে কি 10,000 টাকার 10%। তাহলে 10,000 মাইনাস 10% করলে আসে হচ্ছে 1,000 সমান সমান 9,000, তাই না? আচ্ছা, এই জায়গায় কি ঘটনা শেষ? ছোট্ট একটু কাজ আছে, একটা আনুষঙ্গিক খরচ আছে, সেটা হচ্ছে পরিবহন খরচ। মনে রাখবা, আমি পণ্য থেকে বাট্টার পরিমাণ বাদ দিয়ে দেওয়ার পরে যদি প্যাকিং খরচ, পরিবহন খরচ, শুল্ক এই ধরনের কোনো আনুষঙ্গিক খরচ থাকে, ওই টাকাটা আসলে আমার যোগ করে দেখাইতে হয়। যদি কোনো আনুষঙ্গিক খরচ থাকে তাহলে ওই টাকাটা আমার যোগ করে দেখাইতে হয়। তাহলে ভাইয়া আমার এখানে আনুষঙ্গিক খরচ আছে কত? 400 টাকা। তাহলে এটা যোগ করে যদি আমি দেখাই তাহলে 9,400 টাকা। 9,400 টাকা অপশনে কই আছে? এই যে দেখো ক নাম্বারে আছে। তাহলে এইটাই হচ্ছে কি আমাদের 104 নাম্বার প্রশ্নের উত্তর। এর পরের প্রশ্নে আমরা চলে যাব 105 ও 106 জন্য একটা উদ্দীপক পড়তে বলছে আমাদেরকে। একটা উদ্দীপকে কি বলা আছে দেখি। বলা আছে নিচের উদ্দীপকটি পড়ো এবং 105 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। কি বলা আছে? জনাব করিমের নিকট 10% বাট্টায় পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, যার 50 ভাগ নগদে 30 ভাগ চেকে পাওয়া গেল। ভাইয়া একটু খেয়াল করো, আমি জনাব করিমের নিকট 10% বাট্টায় পণ্য বিক্রয় করছি 1 লক্ষ টাকা, তাই না? পণ্য বিক্রি করছি কত টাকা? 1 লক্ষ টাকা, যার মধ্যে নগদে আমি পাইছি 50%, 30% পাইছি চেকে। তাহলে বাকিটুকু কি আছে? বাকিটুকু কি আছে? বকেয়া আছে, অর্থাৎ বাকিটুকুর টাকা আমি পাই নাই, তাই না? তাহলে সবার প্রথমে এখানে আমি ক্যালকুলেশন করতে পারি, আমি পণ্য বিক্রি করছি কত টাকার? 1, 2, 3, 4, 5, 1 লক্ষ টাকার। কত পার্সেন্ট বাট্টায় ভাইয়া?
10% বাট্টায়, তাহলে 1 লক্ষ টাকা 10% হচ্ছে আমার 10,000 টাকা। তাহলে 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে আমার থাকবে হচ্ছে 90,000 টাকা, এবং এই 90,000 টাকার নাম হচ্ছে মোট বিক্রয়। এটার নাম কি? মোট বিক্রয়। এই মোট বিক্রয়ের পরিমাণ কত? 90,000 টাকা। ওকে, এতটুকু বুঝলাম। এখন আমাকে বলছে এই যে আমার মোট বিক্রয় 90,000 টাকা, যার 50% আমি পাইছি নগদে। তাহলে ভাই আমি নগদে পাইছি কত? নগদে পাইছি এই 90,000 টাকার কত পার্সেন্ট? 50%। 90,000 টাকার 50% 45,000 টাকা। আমি চেকে পাইছি। চেক মানে কি? চেক মানে হচ্ছে ব্যাংক, তাই না? তাহলে আমি ব্যাংকের মাধ্যমে পাইছি, ব্যাংকের মাধ্যমে পাইছি কত পার্সেন্ট? 30%। কার 30%? 90,000 ইন্টু 30, তাহলে 3 নং 27, 27,000 টাকা, তাই না? এরপর একবার চেক করে নেই। 90,000 ইন্টু 30%, হ্যাঁ 27,000 টাকা। তাহলে দেখো এখানে 45,000 যোগ 27,000, তাহলে কত আসে? 72,000। তাহলে বাকি যেই টাকাটুকু আছে, বাকি যে 18,000 টাকা আছে, এই টাকাটা আমার বাকি আছে। এই বাকি যে 18,000 টাকা, এই টাকাটা আমার কি আছে? বকেয়া বা বাকি আছে, তাই না? বকেয়া বা বাকি আছে কত? কত টাকা? 18,000 টাকা। আরেকবার একটু আমি তোমাকে জিনিসটা বোঝাই। আমি মিস্টার করিমের নিকট 10% কারবারি বাট্টায় বা 10% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করছি। তাহলে 1 লক্ষ টাকা 10% ছাড় দেওয়া মানে আমি 1 লক্ষ টাকা পুরোটা পাই নাই, 90,000 টাকার পণ্য বিক্রি করছি, তাই না? আচ্ছা, এই 90,000 টাকার পণ্য বিক্রি করে আমি 50% পাইছি নগদে। 90,000 টাকার 50% হচ্ছে 45,000 টাকা। তার মানে আমি নগদে পাইছি কত? আমি নগদে পাইছি 45,000 টাকা। এরপরে আমাকে বলছে কি ভাইয়া? এরপরে আমাকে এখানে বলছে যে আমি 30% পাইছি চেকের মাধ্যমে। ভাইয়া 30% আমি কিসের মাধ্যমে পাইছি? 30% আমি পাইছি চেকের মাধ্যমে। তাহলে 90,000 টাকার 30% হচ্ছে 27,000 টাকা। তাহলে 45,000 আর 27,000 যোগ করলে আমার এখানে আসে হচ্ছে অলমোস্ট 72,000 টাকা। 90,000 টাকা থেকে 72,000 টাকা বাদ দাও, থাকবে 18,000 টাকা। এই 18,000 টাকা আমার বকেয়া আছে। 18,000 টাকা কি আছে? আমার বকেয়া আছে। এই টাকাটা আমি জনাব করিমের কাছ থেকে এখনো পাই নাই। এটা হচ্ছে পুরা এই যে লেনদেনগুলো দেওয়া আছে, এটা একটা সামারাইজ, একটা সামারি। আমাকে প্রশ্নে কি বলছে? 105 নম্বর প্রশ্নে বলছে বাকিতে পণ্য বিক্রয়ের পরিমাণ কত? বাকিতে পণ্য বিক্রয়ের পরিমাণ বের করছিলেন আমি 90,000 টাকা। তাহলে বাকিতে পণ্য বিক্রয়ের পরিমাণ 90,000 টাকা বের করলাম আমরা। বলা আছে লেনদেনটির জন্য ডেবিট করতে হবে। লেনদেনটির জন্য ডেবিট করতে হবে। আমি যদি এই লেনদেনটারই জাবেদা লিখে দিতে চাই, ভাইয়া আমি যদি এই লেনদেনটারই জাবেদা লিখে দিতে চাই, তাহলে আমি নগদে কি পাইছি ভাইয়া? এই আমি নগদে কত পাইছি? নগদান হিসাব ডেবিট কত টাকা? 45,000 টাকা। এরপরে কি হবে? এরপর হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট কত টাকা ব্যাংকে পাইছি? 27,000 টাকা। এরপর হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট কত টাকা? 18,000 টাকা। এরপরে হচ্ছে আমার বিক্রয় হিসাব ক্রেডিট 90,000 টাকা। কথা কি বুঝাইতে পারছি? কিভাবে আমি পণ্য বিক্রি করে নগদ টাকা পাইছি 45,000, নগদান হিসাব ডেবিট 45,000, ব্যাংকে টাকা পাইছি, ব্যাংকের টাকা বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট 27,000, বকেয়া আছে। আমি যদি বাকিতে পণ্য বিক্রি করি, দেনাদারের সৃষ্টি হয়, দেনাদার হিসাব ডেবিট 18,000 টাকা, মোট পণ্য বিক্রি করছি 90,000 টাকার। তাহলে ডেবিট হচ্ছে কোনটা? নগদান হিসাব ডেবিট হচ্ছে, ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে, দেনাদার হিসাব ডেবিট হচ্ছে। তাহলে উত্তর কি? 1, 2, 3। এবং 1, 2, 3 কোথায় আছে? 1, 2, 3 আছে হচ্ছে আমাদের ঘ নাম্বারে। 1, 2, 3 কই আছে? ঘ নাম্বারে। ওকে, তাহলে এইটুকু আমরা বুঝলাম। এরপরে আমরা চলে যাব 106 এর পরে কত আছে? আমরা 106 এর পরে এই পাশে যাইতে হবে তাইলে। ওকে, 106 এর পরে 107 দেখি। 107 এ আমাদেরকে কি বলছে? 107 নম্বর প্রশ্নে বলেছে আসবাবপত্র ক্রয় 50,000 টাকা এবং এর বহন খরচ 2,000 টাকা। এর জন্য আসবাবপত্রকে কত টাকায় ডেবিট করতে হবে? আসবাবপত্রকে কত টাকায় ডেবিট করতে হবে, তাই না? আচ্ছা, খেয়াল করে দেখবা, আমি কোনো স্থায়ী সম্পত্তি কিনলে ওই স্থায়ী সম্পত্তির সাথে
ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক যে খরচগুলো আছে ওইটা সম্পত্তির দামের সাথে যোগ করতে হবে। তাহলে আমি সম্পত্তিটা কিনছি কত টাকা দিয়ে? 50,000 টাকা দিয়ে। এটার বহন খরচ দিছি কত? 2,000। তাহলে 50,000 আর 2,000 যোগ করলে কত? 52,000 টাকা। ভাই যোগ করলে কত আসে? যোগ করলে আসে হচ্ছে 52,000। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট করতে হবে 52,000 টাকা। কত টাকা? 52,000 টাকা। ওকে, 108 নম্বর প্রশ্নে যাব। জনাব রাশেদ 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে উহার 50% নগদে ও 40% চেকে পরিশোধ করলো। ক্রয় বইতে কত টাকা লিপিবদ্ধ হবে? ভাইয়া একটা জিনিস একটু কষ্ট করে মাথায় রাখবা, একটা জিনিস ছোট্ট করে মাথায় রাখবা, সেটা হচ্ছে ক্রয় বই, ক্রয় জাবেদা। এইখানে লিপিবদ্ধ হবে শুধুমাত্র বাকিতে ক্রয়কৃত অংশটুকু অন্তর্ভুক্ত হবে। কোথায়? মানে সোজা কথা, ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় বাকিতে ক্রয়কৃত লেনদেনগুলা। এখন তুমি বলতে পারো ভাইয়া এখানে কি বাকিতে আছে? আছে। জনাব রাশেদ 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে উহার 50% নগদে। তাহলে 1 লক্ষ টাকার পণ্য ক্রয় করে আমি নগদে দিছি কত পার্সেন্ট? 50%। কার 50%? 1 লক্ষ টাকার 50%। 1 লক্ষ ইন্টু 50% সমান সমান 50,000 টাকা। তাহলে আমি 50,000 টাকা দিছি নগদে। 40% চেকে। তাহলে চেক মানে কি ভাই? চেক মানে হচ্ছে ব্যাংকে দিছি কত পার্সেন্ট? 40%। তাহলে 1 লক্ষ ইন্টু 40% সমান সমান 40,000 টাকা। এখন তুমি একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, তুমি একটু খেয়াল করে দেখো, আমি পণ্য ক্রয় করে আমি কি করছি? নগদে দিছি 50,000, চেকের মাধ্যমে দিছি 40,000। খেয়াল করো, নগদে দিছি কত? 50,000, ব্যাংকের মাধ্যমে দিছি কত? 40,000। 40,000 যোগ কত? এই 40,000 যোগ হচ্ছে 50,000 বা 50,000 যোগ 40,000 আসে কত? 90,000। তাহলে আমি 1 লাখ টাকার পণ্য কিনে আমি এখন পর্যন্ত পরিশোধ করলাম কত? এই 1 লক্ষ টাকার পণ্য কিনে আমি এখন পর্যন্ত পরিশোধ করলাম কত? 90,000 টাকা। তার মানে আমি এখনো পরিশোধ করি নাই কত? 10,000 টাকা। এখন আমি পরিশোধ করি নাই কত? 10,000 টাকা। আর যাহাই আমি পরিশোধ করি নাই তাহাই কি এখন আমার বকেয়া আছে, তাহাই কি আমার এখন বাকি আছে। এবং যাহাই আমার বাকি থাকে তাহাই আমার কোন জাবেদায় আসে? ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয়। তাহলে ভাইয়া ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে কত টাকা? ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হবে 10,000 টাকা। আশা করি লেনদেনটা বোঝা গেছে। এর পরের প্রশ্নে আমরা চলে যাব। এর পরের প্রশ্ন কত? এরপরে প্রশ্ন কত? 109। 109 কি বলছে দেখি। বলা আছে মে মাসের এই 109তে কি বলছে আমরা একটু দেখি। 109 বলছে যে 1 মে পণ্য বিক্রয় 30,000 টাকা। মে মাসের 1 তারিখে আমি পণ্য বিক্রি করছি 30,000 টাকা দিয়ে। শর্ত হচ্ছে 2/10 নিট 30, অর্থাৎ 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% টাকা ছাড় পাওয়া যাবে। 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 2% টাকা ছাড় পাওয়া যাবে। 30 দিনের মধ্যে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে। এরপর বলা আছে ক্রেতা মে মাসের 12 তারিখে পণ্যের মূল্য পরিশোধ করলে বিক্রেতা কত টাকা পাবে? এই বিক্রেতা কত টাকা পাবে, তাই না? যদি আমি মে মাসের 12 তারিখে টাকাটা পরিশোধ করে দেয় তাহলে বিক্রেতা সে কত টাকা পাবে? বিক্রেতা পুরো টাকাটাই পাবে। বিক্রেতা কি পুরো টাকাটাই পাবে। কেন পুরো টাকাটাই পাবে? খেয়াল করো, আমাকে বলেই দিছিল যে বাবা তুমি যদি 2 দিনের মধ্যে টাকা পরিশোধ করো, তুমি যদি 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করো তাহলে আমি তোমাকে 2% টাকা ছাড় দিব। 10 দিনে পরিশোধ করলে কত পার্সেন্ট ছাড়? 2% ছাড়। আমি কিনছি মে মাসের 1 তারিখে, আমি যদি মে মাসের 10 তারিখের মধ্যে পরিশোধ করতাম তাহলে আমি 2% টাকা ছাড় পাইতাম। কিন্তু আমি মে মাসের 1 তারিখে পণ্যটা কিনে আমি টাকাটা শোধ করছি মে মাসের 12 তারিখ, অর্থাৎ
12 দিন পরে। তাহলে 12 দিন পরে যদি আমি টাকা পরিশোধ করি তাহলে আমার যে 2% ছাড় পাওয়ার কথা ছিল ওইটা কি আর আমি পাবো? ওই ছাড়টা কিন্তু আমি আর পাবো না। না পাওয়ার কারণে যত টাকা ছিল আমার পুরো টাকাটাই পরিশোধ করতে হচ্ছে। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 30,000 টাকা। উত্তর কত? 30,000 টাকা। ওকে, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 110। বলা আছে লাবণীর নিকট থেকে 1200 টাকা দরে 100 পিস শাড়ি ক্রয়, কারবারি বাট্টা 12%। এখানে কারবারি বাট্টার পরিমাণ নির্ণয় করতে বলছে। একদম ছোট মানুষের মতো প্রশ্ন দিছে। আমি প্রতি পিস কত? 1200 টাকা করে। কত পিস? 100 পিস। 100 পিস। তাহলে 1200 ইন্টু 100 করলে কত আসে ভাইয়া? 1,20,000 টাকা, তাই না? আচ্ছা, কারবারি বাট্টা কত পার্সেন্ট? 12%। তাহলে আমরা এখানে কি করব? 1,20,000 ইন্টু 12%। 1,20,000 1 2 3 4 ইন্টু 12% কত আসে ভাইয়া? আসে হচ্ছে এইখানে 14,400 টাকা। কত আসে এখানে? আসে হচ্ছে 14,400 টাকা। 14,400 কই আছে অপশনে? এখানে আছে হচ্ছে এই যে দেখো খ নাম্বারে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা 111 নম্বর প্রশ্নে। বলা আছে নগদ ক্রয় 2 লক্ষ টাকা, ধারে ক্রয় 40,000 টাকা, কারবারি বাট্টা 5%, প্যাকিং খরচ 2,000, পরিবহন খরচ 100, ক্রয় জাবেদায় কত টাকা লিপিবদ্ধ হবে? ক্রয় জাবেদায় কত টাকা লিপিবদ্ধ হবে? মনে রাখা লাগবে ক্রয় জাবেদায় অন্তর্ভুক্ত হয় বাকিতে ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় বাকিতে ক্রয় সম্পর্কিত লেনদেনগুলা। ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটা? বাকিতে ক্রয় সম্পর্কিত লেনদেনগুলা। আমি এখানে পণ্য ক্রয় করছি দুইটা, একটা ক্রয় করছি নগদে, এই যে একটা ক্রয় করছি বাকিতে। একটা করছি নগদে, আরেকটা করছি কিসে? আরেকটা করছি আমি বাকিতে। ভাইয়া আমার দরকার কোনটা জানো? আমার দরকার ধারে, আমার দরকার বাকিতে। কারণ আমি বাকিতে পণ্য ক্রয় করছি, আমি পণ্যটা বাকিতে ক্রয় করছি, তাই না? তাহলে বাকিতে পণ্য ক্রয় করছি কত? 40,000 টাকা। ক্যালকুলেশনটা এই পাশে দেখো। তাহলে ক্রয় কত? 40,000, তাই না? ক্রয় কত? 40,000। 1 2 3 4। এই 40,000 টাকা থেকে বাদ দিতে হবে 40,000 টাকারই 5%। তাহলে বাদ 40,000 ইন্টু 5%। 40,000 টাকা থেকে বাদ দিতে হচ্ছে কি? 40,000 টাকারই 5%। তাহলে 40,000 মাইনাস 1 2 3 4 ইন্টু 5% কত? 2,000। কত ভাইয়া? 2,000। তাহলে কত থাকে এখানে? 38,000। এই 38,000 টাকার সাথে আমার যোগ করতে হবে প্যাকিং খরচ 2,000, যোগ করতে হবে বহন খরচ 100। তাহলে এইখানে আমার চলে আসে 38,000 আর 2,000 40,000, আসে হচ্ছে কত? 40,100। তাহলে এবার 40,100 কই আছে? 40,100 হচ্ছে খ নাম্বারে। তাহলে আমাদের 111 নম্বর প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে 40,100। এইটা কিন্তু 40,100 লিখছি আমি, হ্যাঁ, বুঝে নিও একটু তোমরা। ওকে, তাহলে আমরা 111 নম্বর প্রশ্নটাও বুঝলাম। এরপরে আমরা 112 নম্বর প্রশ্নের জন্য আমাদের নিচের উদ্দীপকটি পড়তে হবে, তাই না? আচ্ছা, উদ্দীপকে কি বলেছে? বলেছে রাজশাহীর মনু সন্সের নিকট থেকে প্রতি কেজি 850 টাকা দরে 50 কেজি গম ক্রয় করেন। এতে গাড়ি ভাড়া বাবদ ব্যয় হয় কত? 500 টাকা। এক্ষেত্রে কারবারি বাট্টা কত? 5%। কারবারি বাট্টা কত ভাইয়া? 5%। তাহলে আমার এখানে কাজ কি? আমি প্রতি কেজি কিনছি কত টাকা করে? 850 টাকা করে। কয় কেজি কিনছি? 50 কেজি কিনছি। তাহলে ভাই একটু গুণ করতে হবে। 850 ইন্টু 50 করলে কত আসবে? আসবে হচ্ছে 42,500 টাকা, তাই না? এটা থেকে আমার বাদ দিতে হবে বাদ কারবারি বাট্টা। কারবারি বাট্টা কত পার্সেন্ট? 5%, তাই না? তাহলে এই 42,500 ইন্টু 5% করলে কত আসে? 42,500 ইন্টু 5% করলে এখানে আমার আসে হচ্ছে 2125 টাকা। তাহলে বাদ দিয়ে দিই ভাই আমরা এই যে 42,500 মাইনাস 2125 টাকা বাদ দিয়ে দিলে আমার এখানে থাকবে কত? 40,300
75। এই 40,375-এর সাথে আমার যোগ করতে হবে যোগ ভাড়া বা বহন খরচ যেটাই বলো না কেন, কত? 500 যোগ করতে হবে কি? যোগ 500 টাকা। তাহলে এই 40,375 যোগ 500 যোগ করলে আসবে 40,875 টাকা। তাহলে 40,875 কই আছে ভাইয়া? আছে হচ্ছে আমাদের ঘ নাম্বারে। তাহলে আমাদের 112 নম্বর প্রশ্নের উত্তর কি? 112 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার, প্রশ্ন নাম্বার কত ভাইয়া? আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 112-র পরে 113 ও 14, এবং 113 ও 14-এর জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। কি বলা আছে ভাইয়া? বলা আছে নিচের ছকটির ভিত্তিতে 113 ও 14 নং প্রশ্নের উত্তর দাও। আমাকে কি বলছে? বলছে পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা বলে বলছে 50% নগদে, চেকে বলছে 33%। তাহলে বাকিটুকু কি? বাকিটুকুতে আমি দেখো সকল কিছুর পার্সেন্টেজ সমান সমান 100, তাই না? আমার এখানে দেওয়া আছে কত? 50% যোগ 33% সমান সমান, এখানে একটা অ্যামাউন্ট বসাইতে হবে, তাই না? এখন তুমি এই জায়গায় অ্যামাউন্টটা বসাও। 100 থেকে আমি বাদ দিয়ে দিব 50, বাদ দিয়ে দিব 33, তাহলে থাকে কত? 17। তার মানে এখানে 17% বসবে। এখন যেহেতু এইটা নগদ বলছে, এটা চেক বলছে, তার মানে ডেফিনেটলি এটা বাকি হবে। ডেফিনেটলি এটা কি হবে? বাকি হবে। হ্যাঁ, আচ্ছা। বলছে শূন্য স্থানে কত পার্সেন্ট বলবে? শূন্য স্থানে আমার 17% বসবে। আমি একটা প্রশ্নের উত্তর পারলাম। এরপর বলেছে শূন্য স্থানের লেনদেনটির জন্য কোন হিসাবকে ডেবিট করতে হবে? আমি পণ্য বিক্রি করতেছি, শূন্য স্থানে আমি কি করছি? এই শূন্য স্থানে আমি কাজটা কি করছি ভাইয়া? শূন্য স্থানে আমি কাজটা করছি হচ্ছে বাকিতে পণ্য বিক্রয় করছি, তাই না? এই 17% আমি কি করছি? বাকিতে পণ্যটা বিক্রি করছি। আর আমি যদি পণ্যটা বাকিতে বিক্রি করে থাকি ভাইয়া, আমি যদি পণ্যটা বাকিতে বিক্রয় করে থাকি, তাহলে বাকিতে বিক্রি করার জন্য আমার জাবেদা দিতে হয় হচ্ছে দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাইলে এই 17% বাকিতে বিক্রি করার জন্য আমার ডেবিট করতে হবে কোন হিসাবকে? ডেবিট করতে হবে দেনাদার অথবা প্রাপ্য হিসাবকে। কি করতে হবে? দেনাদার অথবা প্রাপ্য হিসাবকে, তাই না? এই কালিটা হালকা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, হালকা হয়ে গেছে। ওকে ফাইন, এতটুকু একটা প্রশ্নে কিছু হবে না। আমার কি দেনাদার বা প্রাপ্য হিসাবকে, তাই না? তাহলে ভাই আমার এই শূন্য স্থানে ডেবিট করতে হবে কোন হিসাব? শূন্য স্থানের জন্য আমার ডেবিট করতে হবে হচ্ছে বিবিধ দেনাদার হিসাব, তাই না? বিবিধ দেনাদার হিসাব। ওকে, এরপর আমরা চলে যাব। এরপরে আমাদের আর খুব সম্ভবত প্রশ্ন নাই, না এরপরে আমাদের আর কোনো প্রশ্ন নাই। তাহলে আমরা এতক্ষণ যেই টাইপটা আলোচনা করলাম, এটা ছিল আমাদের ষষ্ঠ অধ্যায়ের টাইপ 6 গাণিতিক সমস্যার সমাধান। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে আমরা অধ্যায় 7-এ চলে যাব এবং অধ্যায় 7-এর টাইপ 1 থেকে আলোচনা করবে ইনশাল্লাহ। তোমরা যারা এই ষষ্ঠ অধ্যায়ের আলোচনা পর্যন্ত আমাদের সাথে ছিলে, তোমরা এতটুকু বুঝতে পারছো যে আমাদের এই এমসিকিউ বইটা তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এখানে একদমই কোনো অহেতুক এমসিকিউ নাই। একই এমসিকিউ একাধিকবার অসম্ভব ব্যাপার নাই। একটা এমসিকিউ একবারই আছে, একাধিকবার কখনোই নাই। প্রত্যেকটা গাণিতিক সমস্যা আমি চেষ্টা করেছি সর্বোচ্চ ব্যাখ্যা বিশ্লেষণ করতে। সর্বোচ্চ ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা থিওরি প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করেছি। আমি এমনভাবে বইটা উপস্থাপন করার চেষ্টা করছি যাতে করে বইটা তোমাদের কাছে সহজবোধ্য হয়, বইটা পড়ে তোমরা যেন আনন্দিত হও, বইটা পড়ে তোমাদের মধ্যে যেন একটা আত্মবিশ্বাস তৈরি হয়। এবং যারা এখনও এই বইটা সংগ্রহ করো নাই, তোমাদেরকে বলবো যত দ্রুত সম্ভব এই 500 এমসিকিউর বইটি তুমি দ্রুত সংগ্রহ করে ফেলো। তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে এবং আমাদের আগামী পর্বের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।